আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ফিফো এবং অ্যাভারেজ কস্ট মেথড ব্যবহার করে প্রোডাক্টের কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি এবং গ্রোস প্রফিট বের করতে হয়। তো আজকে আমরা এই তথ্যের উপর ভিত্তি করে এই কাজগুলো করব। সর্বপ্রথম আমাদেরকে কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি বের করতে হবে। এটার মাধ্যমে আমরা আজকে কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি বের করব। তবে তার আগে আমরা নোটে কীভাবে বের করতে তা দেখে নিই। তো প্রথমে আমাদেরকে বিগিনিং ইনভেন্টরির সাথে পারচেজ যোগ করতে হবে এবং সেল বা ইস্যু বাদ দিতে হবে। তো আমরা যদি আজকের এই প্রশ্নের ব্যালেন্সের সাথে সবগুলো পারচেজ যোগ করি এবং সেল বাদ দিই, তাহলে আমরা দেখতে পাবো আজকে আমাদের এন্ডিং ইনভেন্টরি $260। তো আমাদেরকে এই এন্ডিং ইনভেন্টরির পরিমাণ হতে হবে 260 হতে হবে। তো এটা আমরা আগে লিখে নিচ্ছি। এখন এটা এই অ্যামাউন্টটা লেখার পর আমাদেরকে পারচেজের সাথে এগুলো সমন্বয় করতে হবে। তো আমরা জানি যে ফিফো মেথডে যেই প্রোডাক্টটি আগে পারচেজ বা ক্রয় করা হয় সেই প্রোডাক্টটি আগে ইস্যু করা হয়, যার কারণে প্রথম দিক থেকে প্রোডাক্ট আগে ইস্যু হবে। তো আমরা যখন এন্ডিং ইনভেন্টরি হিসাব করব তখন আমরা লাস্টের দিক থেকে মেলাবো। তো আমরা মনে করছি যে প্রথম দিকের পণ্যগুলো ইস্যু হয়ে গিয়েছে এবং আমরা জানি যে আমাদের এন্ডিং ইনভেন্টরি হবে 260 ইউনিট। তো আমরা প্রথমে এই অ্যামাউন্টটি লাস্টের থেকে শুরু করব, যেহেতু ফিফোতে প্রথমেরগুলো আগে ইস্যু করা হয়। তো আমরা প্রথমেই জুলাই 30-এর পারচেজের অ্যামাউন্টে নিচ্ছি। এখানে 100 ইউনিট 6.4 কস্ট পার কস্ট। তো এখানে আমরা লিখছি ফ্রম পারচেজ জুলাই 30 ইউনিট 100 ইউনিট কস্ট 6.4 অ্যামাউন্ট হবে। তারপর আমরা নিচ্ছি পারচেজের থেকে আমাদের এন্ডিং ইনভেন্টরি সমন্বয় করতে হবে। তো আমরা এই যখন আমরা এন্ডিং ইনভেন্টরি বের করব তখন আমরা কোনো সেল দেখার প্রয়োজন হবে না, জাস্ট পারচেজগুলো দেখে এর সাথে অ্যাডজাস্ট করব। তারপর আমরা এই পারচেজটা এন্ট্রি করলাম। তারপর আমরা এটাতে চলে আসছি জুলাই 21 পারচেজ 70 ইউনিট 6.8। জুলাই 21 পারচেজ ছিল 76.8 76.8। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 170 ইউনিট হয়েছে, কিন্তু আমাদের এন্ডিং ইনভেন্টরির টোটাল পরিমাণ 260। তো 260 হওয়ার জন্য এখানে আমাদের আরও শর্টেজ আছে, 90 ইউনিট লাগবে। তো আমরা 90 ইউনিট নিব। এই যে এটা তো আমরা এন্ট্রি করে ফেলেছি, এর আগের তারিখ থেকে আমরা 90 ইউনিট নিতে হবে, কারণ আমরা জানি যে আমাদের এন্ডিং ইউনিট 260 ইউনিট, তার জন্য আরও 90 ইউনিট লাগবে। তো আমরা এই যে 110 থেকে 90 ইউনিট নিলেই আমাদের 260 ইউনিট পূর্ণ হবে। তো আমরা 90 ইউনিট 6.7 চার্জ নিব, এন্ট্রি করব। তো 90 ইউনিট কস্ট হবে এই যে এই অ্যামাউন্ট 6.7। এখানে হবে 6। এন্ডিং ইনভেন্টরি কস্ট হবে আমাদের 17। তো আমরা এখন এন্ডিং ইনভেন্টরি বের করে ফেললাম, ইউনিট এবং অ্যামাউন্ট। তারপর আমাদের সেলের পরিমাণটি লিখতে হবে। এরপর আমাদের এখান এই চারটার মাধ্যমে আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করব, এন্ডিং ইনভেন্টরি লিখব
এবং গ্রোস প্রফিটটা বের করব। তো প্রথমে আমাদেরকে সেলের পরিমাণ লিখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই অ্যামাউন্টগুলো সেল, এই যে এখানে। তো আমরা যদি 120 এই যে 120 ইউনিট, এই প্রায় 15 টাকা প্রাইস পার প্রাইস, এভাবে প্রত্যেকটি ইউনিট ক্যালকুলেট করি, তাহলে আমরা টোটাল সেলের পরিমাণ পাব 7,200। তাহলে আমরা এখানে সেলের পরিমাণটা লিখে নিচ্ছি। তাহলে আমাদের টোটাল সেল অ্যামাউন্ট হবে 7,220। তারপর আমাদের কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো বিগিনিং ইনভেন্টরির সাথে পারচেজ যোগ করে এবং এন্ডিং এন্ট্রি বাদ দিয়ে। তো আমরা প্রথমে বিগিনিং ইনভেন্টরি পরিমাণ লিখে নিচ্ছি। এখানে বিগিনিং ব্যালেন্স ছিল 150 ইন্টু 6.5, তো এটার পরিমাণ হবে 975। সবগুলো পারচেজ, এখানে যতগুলো পারচেজ রয়েছে সবগুলো যোগ করার পর এখানে আমাদের পারচেজ হবে 3,353। আর আমরা যদি এই দুইটি অ্যামাউন্ট যোগ করি তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। তাহলে এটার পরিমাণ হবে 4,328। আর আমরা এখানে এন্ডিং ইনভেন্টরি অ্যামাউন্ট বের করেছি 1,719, তা আমরা বাদ দিতে হবে 1,719। অ্যামাউন্টটি এখান থেকে বাদ দিচ্ছি, বাদ দিলে সাইনটা দেখানো হয়, দিয়ে দেখানো হয়। তো আমরা এই অ্যামাউন্টটি থেকে এটা বাদ দেওয়ার পর আমরা যে অ্যামাউন্টটি পাবো তা হচ্ছে 2,609। এটিও বাদ দিতে হবে। তো আমরা সেল থেকে কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ বের করলাম। এখন সেল থেকে এই অ্যামাউন্টটি বাদ দিলে আমরা গ্রোস প্রফিট পাবো। তো আমরা পিরিয়ডিক্যালি কস্টিং মেথডে ফিফো সিস্টেমটা ব্যবহার করে কস্ট অফ গুডস সোল্ডের অ্যামাউন্ট বের করলাম, গ্রোস প্রফিট বের করলাম এবং সেলের পরিমাণ বের করলাম। তারপর আমরা যাচ্ছি কীভাবে পারপিচুয়াল কস্টিং মেথড ব্যবহার করে অ্যাভারেজ সিস্টেমে এই কাজগুলো করতে হয়, তা আমরা এখন দেখব। তো আমরা এখন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ব্যবহার করে অ্যাভারেজ কস্টিং মেথড ইউজ করে কাজগুলো করব। তো প্রথমে আমাদেরকে বিগিনিং ব্যালেন্সটি লিখে নিতে হবে। এখানে ব্যালেন্স রয়েছে 150 ইউনিট 6.5 চার্জ পার চার্জ। তো আমরা এই ব্যালেন্স সেকশনে লিখে নিব 150 ইউনিট কস্ট 6.5 তারপরে এন্ট্রিটি রয়েছে পারচেজ 250 ইউনিট কস্ট 6। তো কোনো পারচেজ থাকলে তা আমাদের রিসিভড সেকশনে লিখতে হবে। তো এখানে লিখবো আমরা পারচেজ ছিল 250 ইউনিট কস্ট হচ্ছে আমাদের 6, ব্যালেন্স হবে
আচ্ছা, তো আমরা এটি এখানে রিসিভ সেকশন এন্ট্রি করার পর এই অ্যামাউন্টটির সাথে ব্যালেন্স অ্যামাউন্টের সাথে এটি যোগ করতে হবে পারচেসের ক্ষেত্রে। তো এখানে আমরা যোগ করলে পাচ্ছি 400, তারপর এই ব্যালেন্সটির সাথে এই ব্যালেন্সটি যোগ করতে হবে, তাহলে আমরা পাবো যেহেতু আমরা এভারেজ কস্টিং মেথড ইউজ করছি, তো এখানে আমাদের ইউনিট কস্ট ব্যালেন্স সেকশনে যখন ইউনিট কস্ট বের করব তখন তা বের করার জন্য এই ব্যালেন্সকে ফাইনাল ইউনিট দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা এভারেজ কস্টিংয়ে ইউনিট কস্ট পাবো। তো ভাগ করার পর আমরা পাচ্ছি 6.1875। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি জুলাই 11-তে। এখানে সেল রয়েছে 120 ইউনিট সেল করেছি। আচ্ছা, তাহলে আমরা 120 ইউনিট যখন সেল করব অথবা ইস্যু করব তখন এই ইস্যুড সেকশন লিখতে হবে। সেল করেছি কত ইউনিট? 120 ইউনিট। এখানে ইউনিট কস্টটি হবে এর আগের ডেটের ইউনিট কস্ট, এই যে এই অ্যামাউন্টটি। আর এখানে ব্যালেন্স হবে 742.5। তো বিষয়টি আবার আরেকবার বলছি যে কোনো পারচেস কোনো সেল করা হলে অথবা ইস্যু করা হলে প্রোডাক্ট, তা আমরা এই ইস্যুড সেকশনে দেখাতে হবে। তো ইউনিটের পরিমাণ লেখার পর এর আগের ডেটের ব্যালেন্সের ইউনিটটি এখানে লিখে তারপর আমাদের ব্যালেন্স বের করতে হবে। তো যেহেতু আমরা 120 ইউনিট সেল করে দিয়েছি, তো আমাদের এখান থেকে 120 ইউনিটের ব্যালেন্সটা বাদ দিতে হবে। এর মানে 2475 থেকে এই অ্যামাউন্টটি বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর আমরা পাবো তারপর আমাদেরকে 400 ইউনিট থেকে যেহেতু আমরা এটা সেল করে দিয়েছি এটা বাদ দিতে হবে, তাহলে এখানে হবে। আচ্ছা, এখন যদি আমরা আবার এই অ্যামাউন্টটিকে ইউনিট দিয়ে ভাগ করি তাহলে আমরা এভারেজ কস্ট পাবো। এখানে এভারেজ কস্ট হবে ভাগ করার পর এই অ্যামাউন্টটি হবে। তারপর নেক্সট ডে যাচ্ছি জুলাই 11-র পর জুলাই 12। এখানেও সেল করা হয়েছিল 100 ইউনিট। তো আমরা ইস্যুড সেকশন লিখছি 100 ইউনিট। এখানে ইউনিট কস্ট হবে এই যে এর আগের ডেটের ইউনিট কস্ট, আর ব্যালেন্স হবে 618.75। তো আমরা যেহেতু এই অ্যামাউন্টটি সেল করেছি, তো 280 থেকে যে অ্যামাউন্টটি সেল করেছি তা বাদ দিতে হবে, তাহলে এখানে হবে 180। তারপর এই ব্যালেন্স থেকে রিসেন্টলি সেল করা অ্যামাউন্টটি বাদ দিতে হবে, তাহলে এখানে হবে তারপর আমরা যখন এই ব্যালেন্সটিকে এই ইউনিট লেটেস্ট ইউনিট দ্বারা ভাগ করব তখন আমরা এভারেজ কস্টটি পাবো, তা হবে 6.1875। তারপর আমরা জুলাই 12-র নেক্সট ডেটে যাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে জুলাই 15 পারচেস 110 ইউনিট 6.7 পারচেস করা হলে আমরা জানি রিসিভ সেকশনে আসবে 110 ইউনিট কস্ট
6.7, ব্যালেন্স হবে 737। তো পারচেজ করা হলে এই ব্যালেন্স ইউনিটের সাথে পারচেসের ইউনিটটি যোগ হবে। তারপর আমাদেরকে এই ব্যালেন্সের সাথে নতুন পারচেসের ব্যালেন্সটি যোগ করতে হবে। এরপর আমরা এভারেজ কস্ট মেথডে আমরা জানি যে ইউনিট কস্ট বের করার জন্য লেটেস্ট ব্যালেন্সের অ্যামাউন্টটিকে ইউনিট দ্বারা ভাগ করলে আমরা এভারেজ কস্ট পার ইউনিট কস্টটি পাবো। তো ভাগ করার পর আমরা পাবো 6.3819। জুলাই 15-র পর আমরা দেখতে পাচ্ছি জুলাই 21-এ পারচেজ করা হয়েছিল 70 ইউনিট 6.8। তাহলে 70 ইউনিট 6.8 ব্যালেন্স হবে 476। তো আমরা এই ইউনিটটির সাথে আগের ইউনিটটি যোগ করার পর পাবো তারপর আমাদের পারচেজের ব্যালেন্সটির সাথে আগের ব্যালেন্সটি যোগ করতে হবে। তারপর আমাদের ব্যালেন্সের অ্যামাউন্টটিকে ইউনিট কস্ট দ্বারা ভাগ করার পর আমরা পাবো 6.463। এরপর নেক্সট ডেটে যাচ্ছি। জুলাই 22-এ আমরা সেল করেছিলাম 95 ইউনিট। জুলাই 22-এ সেল করা হয়েছিল 95 ইউনিট। তাহলে ইস্যুর সেকশনে আসবে 95 ইউনিট কস্ট হবে আগের ডেটের ইউনিট কস্টে। আর ব্যালেন্স হবে 613.985। তো যদি আমরা ইস্যু করি অথবা সেল করি তখন ফাইনাল ইউনিট থেকে সেল করা ইউনিটটি বাদ দিতে হবে, তখন আমরা পাবো 265। তারপর এই অ্যামাউন্ট থেকে এই যে সেলের অ্যামাউন্টের চার্জটি ব্যালেন্সটি বাদ দিতে হবে, তখন আমরা পাবো 12765। তারপর এই ফাইনাল ব্যালেন্সটিকে ফাইনাল ইউনিট দ্বারা ভাগ করলে আমরা ইউনিট কস্ট পাবো। তা হবে জুলাই 22-এর পর জুলাই 28-এ আমরা দেখতে পাচ্ছি এখানে সেল করা হয়েছিল 105 ইউনিট। একই কাজ করতে হবে, তাহলে 105 ইউনিট সেল করা হয়েছিল। এই ইউনিট কস্টটি কিন্তু আগের ডেটের ইউনিট কস্টটি সেম হবে, যেহেতু কোনো নতুন পারচেজ করা হয়নি তার কারণে কোনো পরিবর্তন হবে না। এখানে ব্যালেন্স হবে 678.643। তো আমরা জানি ইস্যু করলে ইউনিট থেকে এবং ব্যালেন্স থেকে বাদ দিতে হয়।
তারপর ব্যালেন্স দিয়ে ইউনিটকে ভাগ করলে আমরা অ্যাভারেজ কস্টের ইউনিট কস্ট পাবো। তারপরে ডেটে চলে যাচ্ছি। তারপর ডেট জুলাই 30-তে আমরা পারচেস করেছিলাম 100 ইউনিট 6.4 করে। পারচেস করলে এসি সেকশনে আসবে 100 ইউনিট 6.4। পারচেস করলে তা ব্যালেন্স সেকশনের ইউনিটের সাথে যোগ হবে। তাহলে ইউনিট যোগ হওয়ার পর হবে 260। তারপর আমাদেরকে অ্যামাউন্ট যোগ করতে হবে। যোগ করার পর হবে 1674.12। তারপর আমাদের ফাইনাল অ্যামাউন্টটিকে ইউনিট দ্বারা ভাগ করলে আমরা ইউনিট কস্ট পাবো। সবার লাস্টে এই অ্যামাউন্টটি কিন্তু আমাদের এন্ডিং ইনভেন্টরির পরিমাণের অ্যামাউন্ট। আচ্ছা, আমরা এখানে এটা বসাবো। তার আগে আমরা সেল কিন্তু আমরা আগে বের করেছিলাম, এর কোনো পরিবর্তন হবে না। তো আমরা এই অ্যামাউন্টটি সরাসরি লিখে দিচ্ছি। এখানে সব কিছু ঠিক থাকবে, শুধু এন্ডিং ইনভেন্টরির পরিমাণটা চেঞ্জ হবে, যেহেতু বিগিনিং ইনভেন্টরিতে কোনো পরিবর্তন হয়নি। তারপর পারচেসেও কোনো পরিবর্তন হয়নি, তো আমরা অ্যামাউন্টটি লিখে দিচ্ছি সরাসরি। জাস্ট এন্ডিং ইনভেন্টরির পরিমাণটা চেঞ্জ হবে। এখানে হবে তাহলে এই যে অ্যামাউন্টটি। এখানে হবে সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পর আমরা গ্রস প্রফিট পাবো। তা হবে তো আমরা গ্রস প্রফিট পেলাম, সেলের পরিমাণ পেলাম, কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ পেলাম।